ফের বেসামাল হয়ে ঘরমুখী মানুষ, ঘাটে মহাসড়কে ঢল। করোনায় রেকর্ড 119 জনের মৃত্যু। অফিস খোলা রেখে কাল থেকে 3 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল। করোনা মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ভর্তুকিতে দেয়া হচ্ছে সার। 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন বঙ্গবন্ধু কৃষি পদক। বেগম জিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ আছেন, জানালেন মির্জা ফখরুল। বললেন, সরকারের দায়িত্বহীনতায় দেশের স্বাস্থ্য বিভাগে বিপর্যয়। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। লকডাউনের আগে ফের বেসামাল হয়ে ঘরমুখী হাজার হাজার মানুষ মরিয়া হয়ে ছাড়ছেন রাজধানী। শিমুলিয়া বাংলাবাজার ঘাটে যেন ঢল নেমেছে। গাদাগাদি করে নদী পার হওয়ায় সংক্রমণের শঙ্কার পাশাপাশি ঝুঁকি বাড়ছে দুর্ঘটনারও। শাটডাউনের গরম খবরে এখনো রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ঢাকার চারপাশে 7 জেলায় লকডাউন ফসকে জনস্রোত আশ্রে পড়ছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। রোববার ভোর থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফেরিতে উঠতে রীতিমতো শুরু হয় প্রতিযোগিতা। জরুরি ফেরি সার্ভিস চলে যায় সাধারণ যাত্রীদের দখলে। সামাজিক দূরত্ব পড়ে থাক, পা রাখার জায়গা পর্যন্ত ফাঁকা নেই কোথাও। মুন্সিগঞ্জ, মাদারীপুর সহ 7 জেলায় কঠিন লকডাউনে রাজধানীকে বিচ্ছিন্ন করার কথা। তারপরও মানুষ ঢাকা ছাড়ছেন কিভাবে? অস্বাভাবিক ভিড়ের কারণে গত 12ই মে এই রুটে ফেরিতে দুর্ঘটনায় 5 ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এই অবস্থা চলতে থাকলে আবারও ঘটতে পারে নতুন কোনো দুর্ঘটনা। 1 জুলাই থেকে রাজধানী সহ সারা দেশে লকডাউনের খবরে অতিরিক্ত ভাড়া ও বিড়ম্বনা নিয়েই গন্তব্যে ছুটছে মানুষ। বড় লকডাউন দিয়ে দিতেছে, এখন তো দেশে না যায় উপায় নাই। মাস্ক আছে, ব্যাগে আছে, একটা ফোন হারাই গেছে তো সেই টেনশনে আছি। জামে পড়ছে, পুরো রাস্তায় জাম। আমাকে যে ভাড়া লঞ্চে লাগবে এর 4 গুণ যাইতে আছে আমাকে খরচ। শুধু প্রশাসনের উপরে নির্ভর করে চলবে না, বাঁচার জন্য এরা সবাই এই লকডাউন মানা দরকার। রাজধানী ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে চেকপোস্ট কঠোর হলে শিমুলিয়া ঘাটে এমন পরিস্থিতি হতো না বলে মনে করছেন ঘাট এলাকার আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে জিজ্ঞেস করি, তারাই বলে আমার এই প্রয়োজন, জরুরি প্রয়োজন। এটা শৃঙ্খলার ভিতরে তারা ধরে রাখতে হবে। ঈদের সময় যে ধরনের ঘটনা ঘটছে, ওই ধরনের ঘটনা আমরা আর ঘটতে দিব না ইনশাল্লাহ। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 16টির মধ্যে 15টি ফেরি চলাচল করছে। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে দেশে করোনায় একদিনে রেকর্ড 119 জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে সবচেয়ে বেশি 32 জন মারা গেছেন। শহর ছাড়িয়ে গ্রামগঞ্জে দীর্ঘ হচ্ছে আক্রান্ত মৃত্যুর তালিকা। শেষ মুহূর্তে শারীরিক অবস্থার অবনতি হলেই আক্রান্তরা ছুটছেন হাসপাতালে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কোনো লকডাউনেই লাগাম টানা যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। হাসপাতালগুলোতে কিছুক্ষণ পরপরই আসছে রোগী। বেশিরভাগই অক্সিজেন সাপোর্ট নিয়ে ভর্তি হচ্ছেন। আবার আইসিইউতে সিট না পেয়ে আশঙ্কাজনক অবস্থায় রোগীকে নিয়েই হাসপাতাল ছাড়ছেন স্বজনরা। গ্রামে এখন পরিস্থিতি চরমের দিকে গেলেও লোকজনের মধ্যে নেই সচেতনতার বালাই। জ্বর, সর্দি, কাশি নিয়ে গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় অবাধে চলাফেরা করছেন। তার মধ্যে বাস বাঁধিয়ে দেওয়া, কিন্তু ভিতরে যে চার দোকানগুলো, এগুলো তো সবগুলো খোলা। লকডাউন ভ্যান, ইজি বাইকের লকডাউন, আর তো সবাই চলে। বেকার করতে আর করা লাগে না, আমরা যাই না। আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়ে যাই। গত 15 দিনের ব্যবধানেই দেশে 1000-এর বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর কয়েকদিনেই শনাক্তের হার ঠেকেছে 22%। খুলনা বিভাগে 24 ঘন্টায় 32 জন মারা গেছেন, যা বিভাগ ভিত্তিক সূচকে সর্বোচ্চ। এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নাই। যখন অক্সিজেন আসে তখন লাইন পড়ে যায়। 5 মিনিটে রোগী প্যানিক হয়ে যাচ্ছে। এ বাদে আমাদের আসলে এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই বা অন্য কোনো ধরনের কোনো মিসম্যানেজমেন্ট নেই। রাজশাহী অঞ্চলে করোনার মৃত্যুর মিছিল থামছে না। গত 24 ঘন্টায় বিভাগটিতে 22 জন মারা গেছেন। 20টার উপরে আইসি নাই, আমরা বিশুদ্ধবার থাকা সিরিয়াল দিয়ে এখনো পাইনি। যতই কন্ডিশন খারাপ হোক না কেন, রোগীর আইসিইউ পাওয়া সম্ভব নয়। চুয়াডাঙ্গায় 24 ঘন্টায় করোনায় ও উপসর্গে 9 জন মারা গেছেন। আর সাতক্ষীরায় সংক্রমণের ঊর্ধ্বগতি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। একদিনে মারা গেছেন 8 জন। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। যখন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন হাসপাতালে আসছে এবং
অনেকেই পরীক্ষা নিরীক্ষা করতেও অনীহা প্রকাশ করছে। বিভাগ ভিত্তিক হিসাবে মোট মৃত্যুর অবস্থানে ঢাকার পরই চট্টগ্রাম। 24 ঘন্টায় অঞ্চলটিতে 22 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। সরকারি বেসরকারি সব অফিস খোলা রেখে কাল থেকে শুরু হচ্ছে 3 দিনের লকডাউন। তবে কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়া করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। বন্ধ থাকবে সব গণপরিবহন ও শপিং মল। বিকেলে বিষয় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। আর 1 জুলাই থেকে কার্যকর হবে কঠোর লকডাউন। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 16 জুলাই পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ কার্যকর আছে। তবে হঠাৎ করে বেড়ে গেছে সংক্রমণ। সীমান্ত এলাকা ছেড়ে সংক্রমণ হু হু করে বাড়ছে সারা দেশেই। এ অবস্থায় গত সপ্তাহে ঢাকার আশপাশের 7 জেলা লকডাউনের ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারের কারিগরি পরামর্শ কমিটির পরামর্শ ছিল 14 দিনের শাটডাউনের। পরামর্শ মেনে প্রথমে সোমবার ও পরে বৃহস্পতিবার থেকে 1 সপ্তাহ লকডাউনের ঘোষণা আসে। আবারও সিদ্ধান্ত পাল্টে সব অফিস খোলা রেখে 1 জুলাই পর্যন্ত সীমিত লকডাউনের ঘোষণা এসেছে। তবে কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়া করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। ঘোষণা অনুযায়ী এ সময় পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারলেও বসে খাওয়া যাবে না। লকডাউন না মানলে করোনা পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই লকডাউনে অনেকের দরজা হয়তো বন্ধ করবে, কিন্তু স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দরজা তো খুলবে, জানালাও খুলে রাখতে হবে। যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। মডার্না টিকা 25 লক্ষ আমরা পাচ্ছি, সেটা অল্প দিনেই চলে আসবে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। আগামী মাসেও আমরা আশা করি যে চুক্তি করেছি চায়নার সাথে, হয়তোবা আমরা টিকা পেতে থাকবো। তো আগে যেমন টিকা একদমই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না। সীমিত এই লকডাউন শেষে 1 জুলাই থেকে 1 সপ্তাহের জন্য আসবে কঠোর লকডাউন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। তাজমহলের আদলে দৃষ্টিনন্দন মসজিদ। মাদারীপুরের এই মসজিদটি নিয়ে রিপোর্ট থাকছে এ সংবাদের শেষাংশে। করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারীকালে খাদ্য সংকট যেন না হয় সেজন্য নানা উদ্যোগ নিচ্ছে সরকার। সকালে রাজধানীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপির শাসন আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে, আর আওয়ামী লীগ সরকার কৃষকদের ভর্তুকিতে সার দিচ্ছে। শেখ মুজিবুর রহমানের নামে কৃষিতে অবদানের স্বীকৃতি দিতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া কৃষিখাত নিয়ে বঙ্গবন্ধুর শতবাণী সম্বলিত এবং দেশের কৃষি অঞ্চলের উপর লেখা 2টি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় কৃষিখাতের উন্নয়নে জাতির জনকের উদ্যোগ এবং বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান। কৃষি উপকরণ যাতে কৃষকের কাছে সহজলভ্য হয় তার ব্যবস্থাটা জাতিপিতা করে দিয়েছিলেন। 91 সালে বিএনপি যখন সরকারে আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল। 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। করোনা মহামারীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থবিরতায় বাংলাদেশেও নানা সংকট দেখা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা সহ নানা সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিচ্ছে সরকার। এই করোনাকালীন সময়ে মানুষ, সাধারণ মানুষদের কষ্ট না পায় তাতে 1,28,441 কোটি টাকার প্রণোদনা আমরা দিয়েছি। 5 কোটির উপর মানুষ আমাদের সহায়তা পেয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে কৃষি পণ্য রপ্তানি করা হবে বলেও জানান সরকার প্রধান। আমরা মোকাবেলা করতে পারবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভালো আছেন বেগম খালেদা জিয়া?
ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সরকারের দায়িত্বহীনতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে গোটা জাতি। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির ৫৪ দিন পর সম্প্রতি গুলশানের বাসভবনে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসভবনে রেখেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা জানানো হয় দল ও তার চিকিৎসকদের পক্ষ থেকে। রোববার গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বেগম জিয়া এখন ভালো আছেন। প্রত্যেকদিন ওনার চেক আপ হয়। আপনার একটা টিম অফ ডক্টরস আছে যারা রাত্রে বেশ রাত্রে গিয়ে, বিশেষ করে আপনার সিদ্দিকী সাহেব এবং জাহিদ সাহেব, তারা দুজনেই প্রত্যেক রাতেই যান। আর মাঝে এক সপ্তাহে একদিন করে আপনার এখন গোটা টিম তাকে দেখবেন আর কি। শি ইজ বেটার, ফিলিং বেটার। সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, লকডাউনের নামে তামাশা করা হচ্ছে। এই অনির্বাচিত সরকারের দায়িত্বহীনতা, উদাসীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং একটিমাত্র বেসরকারি ব্যবসায়ী কোম্পানির নিকট জিম্মি হওয়ার কারণে আজকে গোটা জাতি চরম স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়েছে। ইতিমধ্যে সরকার 7 দিনের পুনরায় লকডাউন কিংবা শাটডাউন ঘোষণা করেছে, যা এখন তামাশায় পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেখা দিয়েছে জরুরি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বামীর অবাধ্য স্ত্রী আর এ কারণ দেখিয়ে পাঠালেন তালাকের নোটিশ, আর তাতেই চটেছেন স্ত্রী। তালাক ফর্মে এমন অসম্মানজনক মন্তব্য করায় মামলা ঠুকেছেন উচ্চ আদালতে। ওই নারীর দাবি, তালাকের নোটিশে এমন অভিযোগ নারীদের জন্য অবমাননাকর। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ডিভোর্সের ক্ষেত্রে এমন অভিযোগ উঠলেই নারী বা পুরুষ চাইতেই পারবেন প্রতিকার। বিয়ে একটি সামাজিক চুক্তি। দাম্পত্যকালীন সময়ে নানা টানাপোড়েনে সেই সম্পর্ক অনেক সময় গড়ায় বিচ্ছেদে, কিন্তু সেই বিচ্ছেদ প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রেই সমঝোতার ভিত্তিতে হয় না। বিচ্ছেদের ক্ষেত্রে অনেক সময় পুরুষ নারী উভয়ে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকেন। স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামী পরকীয়ায় আসক্ত, ঘুরে ফিরে এসব কারণই বলা হয় তালাকের নোটিশে, কিন্তু এর কতটুকু সত্য যাচাই করা হয় না। তেমনই একটি ঘটনা ঘটেছে দেশের উচ্চ আদালতে। তালাকের নোটিশে স্বামীর অবাধ্য এই কারণ উল্লেখ করায় চটেছেন স্ত্রী। এমন অবমাননাকর মন্তব্যের কারণ জানতে চেয়েছেন সরকারের কাছে। রিটকারীর আইনজীবী বলছেন, তালাকের ক্ষেত্রে এমন মন্তব্য গোটা নারী সমাজের জন্য অবমাননাকর। তালাকের কারণগুলোতে উল্লেখ করা হয় স্ত্রী স্বামীর অবাধ্য, স্ত্রী অনৈতিক জীবনযাপন করেন, শরীয়ত পরিপন্থী কাজ করেন। এই ধরনের বিদ্বেষমূলক শব্দগুলো আমাদের এক্সিস্টিং তালাক নোটিশ ফর্মে ব্যবহার করা হয়। মুদ্রার উল্টো পিঠও রয়েছে। স্বামীকে তালাক দেওয়ার ক্ষেত্রেও এমন অসম্মানজনক কারণ উল্লেখ করতে দেখা যাচ্ছে। রাষ্ট্রপক্ষ বলছেন, সম্মানজনক বিচ্ছেদই এর একমাত্র সমাধান। একটা মানুষের যখন তালাক হয়, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ সময়, স্পর্শগত সময় এবং দুঃখজনক সময়, এবং তখন মানুষ আসলে পুরোপুরি নিজের রাগের চোটে অনেক কিছু করে লিখে ফেলে বা অভিযোগ করে ফেলায়। আদালত এই নারীর অভিযোগ আমলে নিয়েছেন। তালাকের বিধান আরও স্পষ্ট এবং আপত্তিকর মন্তব্য থেকে কেন সরে আসা হবে না তা জানতে চেয়ে জারি করেছেন রুল। তালাকের ফর্ম দেওয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু হাইওয়ে এক্সপ্রেসের পাশেই নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ। ব্যক্তি উদ্যোগে তাজমহলের আদলে নির্মিত মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। রাজধানীতে যাতায়াতকারীরাও গাড়ি থামিয়ে আদায় করেন নামাজ। কর্তৃপক্ষের দাবি, এটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল, আকর্ষণীয় ও সর্বাধুনিক মসজিদ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আখনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের শিবচরের সূর্যনগরে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন অত্যাধুনিক মসজিদ। তাজমহলের আদলে নির্মিত মসজিদটির নাম দেওয়া হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। হাইওয়ের পাশে সৌন্দর্য বর্ধিত একটা মসজিদ। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়
যেটা একটা তাজমহলেরই মতো। মসজিদটির ভেতরে 800 ও বাইরে 2500 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। চীন থেকে আনা ফ্যানগুলো দেখতে হুবহু বিমানের প্রপেলারের মতো। প্রচুর জামাতের লোকজন জামাতে নামাজ পড়ে। নামাজ পড়ার পাশাপাশি সৌন্দর্য উপভোগে প্রতিদিনই আসেন শত শত দর্শনার্থী। তো এখানে মসজিদ দেখে আমরা থামছি। মসজিদটা আসলে অনেক সুন্দর করে করা হয়েছে, যে অনেকটা আংশিক তাজমহলের মতো। রাতের দৃশ্য আরো মনোরম, ঝলমলে আলো নজর কাড়ে সবার। আমেরিকার লিগম্যান কোম্পানি থেকে আনা বিভিন্ন আকৃতির 94টি লাইট রয়েছে এখানে, আর তুরস্ক থেকে আনা হয়েছে ঝাড়বাতি। লাইটিং গুলো আছে, এগুলো অনেক সুন্দর। আমাদের এলাকার ভিতরে দেখার মতো একটা জিনিস আর কি তারা তৈরি করছে। নির্মাণ কাজের তদারককারী জানান, মসজিদটির নকশা করেন স্থপতি কাজী মোহাম্মদ হানিফ। রাস্তা থেকে এই মসজিদটি প্রায় 12.5 ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে। এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে, নামাজি লোক অন্তত গাড়ি থামাই যেন এখানে নামাজ পড়ে যায়। 4 বিঘা জমির ওপর 2017 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মসজিদের নির্মাণ কাজ শেষ হয় 2020 সালের ডিসেম্বরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুসল্লিদের জন্য খুলে দেয়া হয় মসজিদটি। সময় সংবাদ, মাদারীপুর। জানিয়ে দিচ্ছে জনপদের সময় শিরোনামগুলো। ফের বেসামাল হয়ে ঘরমুখী মানুষ, ঘাটে মহাসড়কে ঢল। করোনায় রেকর্ড 119 জনের মৃত্যু। অফিস খোলা রেখে কাল থেকে 3 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল। করোনা মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ভর্তুকিতে দেয়া হচ্ছে সার। 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন বঙ্গবন্ধু কৃষি পদক। এবং বেগম জিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ আছেন, জানালেন মির্জা ফখরুল। বললেন, সরকারের দায়িত্বহীনতায় দেশের স্বাস্থ্য বিভাগে বিপর্যয়। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।